যে এই দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক যে কালচার সেটা নাই। দারিদ্র হয়েছে, বেকারত্ব হয়েছে, তাহলে তো বলতে হবে ওই দল আর এই সরকার কোনো পার্থক্য নেই। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল সেই পুরনো নীতিতেই তারা যদি চলতে চায়, মানে চলছে, এটাই সম্ভব। আপনি গ্যাস দিতে পারছেন না, সার দিতে পারছেন না, এই সরকার কোনোভাবেই কোনো দিকে কোনো কিছু সামাল দিতে পারছে না। আমি মাসুদ কামাল আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে এখানে আমরা রাজনীতি এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন দুজন সম্মানিত অতিথি। আমার বামে আছেন সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ, প্রবীণ সাংবাদিক, এবং আমার ডানে আছেন রাজনীতিবিদ, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। আরশাদ ভাই এবং প্রিন্স ভাই, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরশাদ ভাই, আপনি সিনিয়র মানুষ, আপনাকে দিয়ে শুরু করি প্রথম। যে আপনারা তো দেখছেন যে দেশে অনেক কিছুই ঘটছে, ভালো মন্দ। সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে আমরা মন্ত্রিসভায় কিছু পরিবর্তন দেখলাম। আমাদের প্রধানমন্ত্রী উনি 180 দিনের একটা টার্গেট দায়িত্ব নেওয়ার সময় ঘোষণা করেছিলেন। সেই 180 দিন পার হওয়ার পর দুটো ঘটনা ঘটলো একসঙ্গে। একটা হলো আমাদের একজন নতুন রাষ্ট্রপতি পেলাম আমরা, এবং সেই একই দিনে আমরা মন্ত্রিসভায় কিছু পরিবর্তন দেখলাম। নতুন কয়েকজন মন্ত্রী আসলেন, প্রতিমন্ত্রী আসলেন, পাশাপাশি পুরনো একজন মন্ত্রীকে তার দায়িত্ব থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হলো, একজন প্রতিমন্ত্রীকে প্রমোশন দেওয়া হলো, মন্ত্রী বানানো হলো। তো এই যে চেঞ্জগুলো হলো, ধরেন এটা কি আপনার মনে হয় যে 180 দিনের পারফরমেন্স যা ছিল তার উপর ভিত্তি করে এই চেঞ্জগুলো হয়েছে, নাকি অদৃশ্য কোনো কারণে অথবা এমনি এমনি চেঞ্জটা? প্রথম কথা হলো যে আমি তো আর তারেক রহমানের সঙ্গে কথা বলি নাই, তিনি আমার সাথে ডিসকাসও করেন নাই, করার কথাও না। তো আমরা সাধারণ মানুষ হিসেবে যা বুঝি, যেহেতু আমি সাংবাদিকতার সঙ্গে জড়িত, স্বাভাবিকভাবে আমার একটা ইন্টারেস্ট আছে। তো এই যে 180 দিনের কথা, আমরা তো অনেক কথাবার্তা শুনেছিলাম ক্ষমতায় আসার আগে যে আমরা এটা করব ওইটা করব, কিন্তু সত্যি কথা বলতে কি, দেশের মানুষের যে চাহিদা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা, তার কোনো কিছুই পূরণ হয় নাই। সেটা তো হয় নাই, উল্টা আরো মানুষের মনে বা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। মানে কোনো পারফরমেন্স নাই। যেমন আপনাকে আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার একটা উদাহরণ দিচ্ছি খালি আপনাকে। গত 6 মাসে এই যে এত মব ভায়োলেন্সের কথা আমরা শুনি, এটা শুরু হয়েছিল ইউনূস সরকারের আমল থেকে। তারা সেটাকে মব ভায়োলেন্সকে তারা গ্লোরিফাই করছে যে এটা নাকি প্রেশার গ্রুপ, কেমন, যার ফলে হয়েছে কি, মানুষজন মানে যারা এগুলা করে তারা চিন্তা করছে যে আরে আমরা তো এখন মানে সরকারি এন্ডোর্সমেন্ট পেয়ে গেছি, আমরা যা করি তাই করবো। ভেবেছিলাম যে এইটার হয়তো এই সরকার আসার পরে তার কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। গত 6 মাসে গণপিটুনিতে মানে মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে 241টা, আর এর মধ্যে মারা গেছে 133 জন, গণপিটুনিতে মারা গেছে। মানে এই বিএনপি সরকারের এই গত 6 মাসে, লাস্ট 6 মান্থস আর কি, তারা যে ক্ষমতায় আসছে না এটার মধ্যে। আচ্ছা দেখেন, 57 জন নারী ধর্ষণ, তাদেরকে ধর্ষণ করছে, করার পরে তাদেরকে মেরে ফেলছে 57 জন। অথচ এটার এই সংখ্যাটা হলো গত 1 বছরে যে ঘটনাগুলো ঘটছে তার প্রায় তার চেয়েও একটু বেশি, মানে পূর্ববর্তী 1 বছরের চেয়ে বেশি। হ্যাঁ, 6 মাসের যে ঘটনাটা ঘটছে। আচ্ছা, তারপরে দেখেন, এবং এই জিনিসগুলা খুব ব্যাপক আকারে আসছে না দেখে মানুষজন ঠিক বুঝতেও পারছে না যে অবস্থা কতটা ভয়াবহ। তা আপনি কিভাবে পেলেন সংখ্যাটা? আমি তো সাংবাদিক, আমি তো পত্রপত্রিকায় দেখি, তারপরে মানে সেটাই আমার হলো। আর এই সরকারের মধ্যে আমি একটা অসহিষ্ণুতা লক্ষ্য করছি আর কি। আপনি দেখেন, এইখানকার প্রভাবশালী যে মন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি গতকালকে আমি দেখলাম টিভিতে না কোথায়, ফেসবুকে কোথায় দেখলাম যে উনি ব্রাহ্মণবাড়িয়ায় কতগুলো ঘটনা ঘটেছে সেটা নিয়ে এক সাংবাদিক জিজ্ঞেস করতে, এবং তাকে সে রীতিমতো বিরক্ত হয়ে, অসহিষ্ণু হয়ে তাকে ধমক দিচ্ছে। তো ভাই, আপনি মন্ত্রী, একটা সাংবাদিকের যে কাজ আপনাকে প্রশ্ন করা, সাংবাদিকের প্রধান কাজই হলো ক্ষমতাকে প্রশ্ন করা। বিকজ সাধারণ মানুষ তো ক্ষমতাধরদের কাছে যেতে পারে না, সাংবাদিকরা পারে, সেই জন্য তাদের কাজ হলো এই জিনিসগুলোকে হাইলাইট করা। তো আপনি তাকে ধমকাবেন কেন? মানে হোয়াট ইজ ইউর রাইট? না, আপনি শুরু থেকে যে কথাগুলি বললেন, যে ফিগারগুলি আপনি দিলেন, যে স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন, সেগুলো সবই তো
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত। হ্যাঁ, কাজে এই কারণে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে বরং লজ্জিত থাকা উচিত ছিল। লজ্জিত থাকা এবং মাপ চাওয়া যে আমরা ঠিক মানে আপনাদের চাহিদা মতো আমরা জিনিসগুলোকে করতে পারছি না। এবং একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি, প্রত্যেকটা সরকারই এতে তারা কখনোই তাদের দোষটা স্বীকার করতে রাজি না। আর যখনই আপনি দোষের কথা বলবেন, এই যে আমাদের বিরুদ্ধে কথা বলে। এটা একটা অদ্ভুত কালচার। আপনি এখন আপনার মূল কথাটায় আসি, যে এই মন্ত্রিসভার রদবদলে কি হইল না হইল, এটাতে কোনো কিছুই হয় নাই। এটাতে আরেকটা জিনিস প্রমাণ হলো আবারও, যে এই দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক যে কালচার সেটা নাই। এখন দেখবেন যে এটা তারা বলবে যে সবকিছু প্রধানমন্ত্রীর এখতিয়ার। প্রধানমন্ত্রীটাকে উনি দলীয় প্রধান বা উনি মানে হয় আওয়ামী লীগের প্রধান যে থাকবেন তিনি এটা করবেন, অথবা বিএনপি যখন ক্ষমতা আসবে তারা এটা করবে। এখন মন্ত্রিসভায় কে থাকবে না থাকবে এটা তো যদি একটা গণতান্ত্রিক কালচার হতো বা সিস্টেম হতো, তাদের মধ্যে আলোচনা হতো। আচ্ছা, আপনি যে জহিরুদ্দিন স্বপনকে সরাচ্ছেন, ওনার পারফরমেন্সের ব্যর্থতাটা কোথায় আমাদেরকে জানান, আমাদেরকে বলেন। সেগুলো কিছু বলছে না। তারপরে ওই বিমান মন্ত্রী যিনি ছিলেন ভদ্রমহিলা, তাকে নিয়ে ইয়েতে দিল, খাদ্যে দিল। তো এখন খাদ্যে গত 6 মাসে কি হলো না হলো আমরা তো মানে সাধারণ মানুষের কাছে কোনো ইনফরমেশন নেই। ইভেন আমরাও যারা সংবাদ নিয়ে কাজকর্ম করি, আমরাও জানি না যে এটা কি। এগুলার মূল ইয়েটা হচ্ছে যে মূল সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো, সরিয়ে তারপরে এটাকে সামহাউ মানে কিছুদিনের জন্য হইলো যে অন্যান্য যে বার্নিং ইস্যুগুলো আছে সেগুলোকে চাপা দিয়ে আচ্ছা আবার কয়দিন চলি, আবার তোমার একটা মানে ইয়ে হবে। দেখেন মানুষের যে বেপরোয়া, আপনি গ্যাস দিতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে সব ইয়ের জন্য। তো তারপরে সার দিতে পারছেন না। কালকেই দেখলাম যে কুড়িগ্রামে মানে গুদাম ভেঙে সার নিয়ে গেছে। এইগুলো তাদের যে মানুষের যে ডেসপারেশন, মানুষের যে এত বেপরোয়া হয়ে উঠছে, তার কারণ এই সরকার কোনোভাবেই কোনো দিকে কোনো কিছু সামাল দিতে পারছে না। আর খালি বলতেছে কি যে এটা তো মানে স্বৈরাচারী সরকারের জন্য করে দেওয়া। আচ্ছা ভাই, স্বৈরাচারী সরকার তো চলে গেছে 2 বছরের উপরে, তার মাঝেও তো আরেকটা সরকার আসছিল। এবং দেখবেন ওই অন্তর্বর্তী সরকার নিয়ে এই সরকারের কোনো রকম কোনো সমালোচনা নেই। 900 জন, প্রায় 900 জন শিশুর মৃত্যু হলো হামে। তারেক রহমান প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলল যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ওই আগের সরকার। মানে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্টে যা পাওয়া গেল সেটা তাদের অব্যবস্থাপনার কারণেই হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের। তাহলে আপনাকে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তারপর তাদের বিরুদ্ধে আমি তো বলছি তার খুনের মামলা হওয়া উচিত না। উনি বলেন ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। তার ক্ষমাটা করলো কে? এবং দেখেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সে যে কতগুলো মেসেজ দিচ্ছে মানুষকে। এই যে ইউনূস সম্পর্কে এত মানুষের যে এত বিতৃষ্ণা, আপনি খালি ফেসবুকে যে তার কমেন্টগুলা দেখবেন, মানে তার যে কোনো ইয়েতে, সেখানে সেগুলা থেকে কোনো আমল দিচ্ছে না। সে তাকে নিয়ে পিছনের সিটে বসা তারে, অথবা সামনের সিটে তাকে পাশে এনে বসাচ্ছে। আপনি মেসেজটা কি দিচ্ছেন? যে তোমরা তার বিরুদ্ধে যতই কথা বলো না কেন, আমি ওনার পিছনে আছি, অতএব তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আমরা এই প্রসঙ্গ নিয়ে পরে আসবো। আমি একটু আমাদের প্রিন্স ভাইয়ের কাছে যাই। প্রিন্স ভাই, আপনি তো রাজনীতিবিদ, আপনাকে আমি যতদিন ধরে চিনি রাজনীতিবিদ হিসেবেই চিনি। ছাত্র রাজনীতি করতেন, জাতীয় রাজনীতি করেছেন। তো এখন একটা রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই বলি জনগণের ভোটে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা সরকার চালাচ্ছে। এই দলের পারফরমেন্স আপনি কেমন দেখছেন, দল হিসেবে বলছি? এক কথায় যদি বলি, আসলে কি দলের কোনো কার্যক্রম আছে? আপনি দলের কথা যেহেতু বললেন, আমি তো যে দলটি এখন ক্ষমতায় আছে তার কোনো কার্যক্রম, আমি দলীয় কার্যক্রম মিন করছি, দেখছি না। আপনি যদি সেটা হিসাব করেন, নেতাদের সাথে তো দেখা সাক্ষাৎ হয় আমাদের, তাদের যে কমিটি মিটিং এইগুলো কি হয়েছে? হয়নি। এবং কোনো একটা আমি ধরে নিলাম, ভালো মন্দটা পরে আলোচনায় আসি, আমাদের সাংবাদিক ভাই তো খুব যথার্থ অনেকগুলো কথা বলেছেন, তা ধরে নিলাম ওগুলো বাদ দিয়ে তারা দুই একটা যে পজিটিভ কাজও যেটা করছে, তা সেইটা নিয়ে কি মানুষের কাছে দলীয়ভাবে যাচ্ছে? দলীয়ভাবে তো নাই। সুতরাং আমি দেখছি এখানে সরকার আর দল একাকার হয়ে যেটা গেছে, আপনি সরকারের ভূমিকাই বলতে পারেন, দলের ওই অর্থে কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। এবং সেইটা একটা বড় অশনি সংকেত। অশনি সংকেত কেন? তাও যদি ছোট করে বলি,
দেখেন আমি যদি বুঝে থাকি একটা মডেল আলোচনা হয়তো করি, অনেক পয়েন্ট বলা যায়। ধরেন জ্বালানি নিয়ে, যেটা এখন বড় সংকট, জ্বালানি নিয়ে আমাদের সাথে হয়তো দলীয়ভাবে পার্থক্য থাকবে, সেটার বামপন্থীরা কি ভাবছে, ওনারা কি ভাবছে, আমি ওনাদেরটাই বলি। ওনারা ওনাদের 31 দফায় যে কথাগুলো বলেছে, তা সেই কথাগুলো কি মানুষের সাথে গেছে? যায় নাই। এবং দেখেন এখন ওনারা জ্বালানি নিয়ে এই সংকট মোকাবেলার নামে যে পথ অবলম্বন করছে সেটা কিন্তু সাংঘর্ষিক দলের বক্তব্যের সাথেও। এটা নিয়ে হয়তো মানুষ চিন্তা করতে পারে, কোন পয়েন্ট বললাম? সহজ করে বললে, নবায়নযোগ্য জ্বালানিটি যে একটা প্রধান হওয়া দরকার এবং বিগত দিনে আমদানি নির্ভর জ্বালানি আমাদের সংকট তৈরি করেছে, এটাই তো ব্যাপার। এবং দেখবেন বর্তমান জ্বালানি মন্ত্রী ক্ষমতায় আসার 2 দিন বা 3 দিনের মাথায় একজন সাংবাদিকের সাথে আলোচনায় উনি স্পষ্ট করে বললেন যে আমরা ওই পথ থেকে ফিরে আসব। কিন্তু আপনি এখনকার পজিশন দেখেন, ওনারা কিন্তু পুরনো পথেই হাঁটছেন। মজা করে বললে বলা যায় ওই আরেক ধরনের রেন্টাল, কুইক রেন্টাল, মানে আরো বেশি টাকা ব্যয়ে তারা সংকট সমাধানের দিকে যাচ্ছে এবং সেটা একটা নতুন সংকট করবে। আমি জাস্ট একটা উদাহরণের না, নবায়নযোগ্য জ্বালানির জন্য তো সময় লাগবে। তা তো বটে, আমি সে আলোচনায় যাচ্ছি। আমি সেটা ধরেন জ্বালানি সংকট নিয়ে আরো কি করা যায় সেটা আলোচনা করা যায়, শুরু তো করতে হবে কাউকে। আমি বলছি যে তাহলে দল হিসাবে তারা তো তাদের বক্তব্যটা আর সরকারের জায়গায় একই হয়ে যাবে। কারণ আপনি যে কথা তুললেন, ধরেন ইমিডিয়েটও যদি জ্বালানি সংকট মোকাবেলা ইমিডিয়েট কতগুলো পদক্ষেপ নিতে হবে, এবার আমাদেরও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সেটাই কি প্রধান ট্রেন্ড হবে? যদি সেটা প্রধান ট্রেন্ড হয়ে যায় আমদানি নির্ভরতা, তাহলে তো আপনি ওই পথ থেকে বেরোতে পারবেন না। তাহলে আপনাকে এটাকে প্রধান ট্রেন্ড তো করা চলবে না যে আমি এটা ইমিডিয়েট করছি, দিস ইজ আওয়ার আশু লক্ষ্য, এইটা হচ্ছে আমার মধ্যমেয়াদী আর ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। তা সেইটা সুনির্দিষ্ট অনেক সময় সরকার না হলে, যেহেতু দলের কথা বললেন, আমি বলছি দলও তো সেই কথা বলতে পারতো। তো দল নাই, আপনি দেখবেন সরকার যা বলবে সেই একই কথাই বলবে। সরকারের ভাষায় কথা বলছি, তারা তো সরকারি ভাষায় কথা বলতে চাইবেই, এতে অন্যায় কোথায়? আমি দেখি সেইটা অন্যায় ন্যায়, এক অর্থে যদি বলেন অন্যায় না, দলের কথা বলবেন, কিন্তু এটা একটা বড় সংকট। সংকট কেন? কারণ সরকারে যখন থাকে আপনি দেখবেন যে সরকার অনেক সময় দলীয় যে বক্তব্যটা দেয় সেইটা অনেক ক্ষেত্রে তারা বাস্তবায়ন করতে পারে না, কারণ এখানে আমলা সহ অন্য যেটা আছে বা কতকগুলো লেগাসি আছে সেটাই প্রধান করবে তারা। একটা উদাহরণ দিই, এই যে আবার আমি জ্বালানিতেই ফিরে আসি। আচ্ছা, ধরে নিলাম ইমিডিয়েট তাদেরকে যেতে হবে এলএনজি এবং এটা আমদানি, এই আমদানি নির্ভরতাই, এইটা ছাড়া তো এই মুহূর্তে আমরা দেখছি না। কিন্তু আপনি যদি বলেন, আমি তো পলিটিক্যালি বলবো, আমি পলিটিক্যালি সুযোগ থাকলে বলবো, একইভাবে যে কাজটা থ্রাস দিয়ে আমদানি নির্ভর জ্বালানিতে যাচ্ছে, কেন থ্রাস দিয়ে আমাদের যে কূপগুলোতে উৎপাদন করার কথা, মানে হচ্ছে অলরেডি, বহুজাতিক কোম্পানি বেশি পারলে আমি পারছি না কেন? তাহলে আমি কেন জরুরিভাবে ওইখানে যন্ত্রপাতি সহ করব না? ভোলার গ্যাস নিয়ে এত কথা, কেন আমি দ্রুততার সাথে করব না? কিন্তু আপনি দেখবেন অ্যাটেনশনটা চলে যাবে ওই জ্বালানি নির্ভরতায়। তা যদি দল এবং সরকার একাকার হয়ে যায় ওই কাজটা করবে। আর আপনি একজন মন্ত্রী হলেও আপনি পুরনো ধারাবাহিকতায় যে আমলাদের উপরে নির্ভর করছেন, দেখবেন যে তারা যেটা বলছে এর বাইরে আপনি আসতে পারবেন না। এই সংকট হয়। আমি এই ধরনের ভুরি ভুরি উদাহরণ দিতে পারি জ্বালানি নিয়ে, কারণ সবটা হয়তো বলাটাও যথার্থ হবে না, কারণ অনেক সময় ব্যক্তিগত আলাপচারিতা। এই সংকটগুলো আমি দেখছি। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, এই যে দলের কথা যেহেতু বললেন, তাইলে ধরতে হবে দল আর সরকার, তাহলে এটা তো দল নামে কিছু নাই। আপনি ধরেন কৃষি কার্ড, এই সরকার একটা ভালো কাজ, এই যে 10 লক্ষ কৃষকের যে টাকা মওকুফ করলো সুদ সহ। কিন্তু আমাকে যদি বলেন আপনি এইটা করলেন, তার মানে তো আগামীতে যাতে করে তারা ঋণ খেলাপি আর না হতে পারে, তাহলে আপনার তো 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে উৎপাদন খরচ কমানোর কাজটা করতে হবে, আর কৃষক যেটা উৎপাদন করে তার লাভজনক দাম নিশ্চিত করতে পারছে। লাভজনক দাম নিশ্চিত আপনি যদি বাজারের উপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু আমার অধিকাংশ যে দারিদ্র মানুষ, ইউনুস আমলে যে দারিদ্র হয়েছে, বেকারত্ব হয়েছে, আমাদের এই কাজটা আরো দিন দিন ইন্ডিকেটর বাড়ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, জাতীয় ন্যূনতম মজুরি নাই, তাইলে আপনার মানুষ তো কিনে খেতে পারবে না। তাহলে সরকারকে তখন কিন্তু নিজেদের মানে আমাদের সরকার টাকা মানে জনগণের টাকা, ওইটা দিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক দাম দিয়ে কিনে নিয়ে সরবরাহের জায়গায় যেতে হবে। আপনি কি এই ধরনের কোনো পদক্ষেপ দেখছেন না? আমি বলি দল যদি, তাহলে বলতে হবে ওই দল আর এই সরকার কোনো পার্থক্য নেই, আপনি করতে পারবেন না, জনগণের স্বার্থ পূরণ করতে পারবে না। যার জন্য দেখেন আপনি যে আলোচনাটা এখানে তুললেন, যে সরকারই বলেছিল যে আমরা 180 দিন পরে আমরা কি বলে মন্ত্রী অন্যদের মূল্যায়ন করে করব। কিন্তু আমরা যেটা চোখের সামনে দেখলাম,
আমাদের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনে তারা যেভাবে করলেন, আমার ধারণা, কারণ আমরা জানি না, এটা সরকারই জানে, এটা সরকারেরই দায়িত্ব, ওটা নিয়ে আমাদের পরামর্শ দিয়েও লাভ নেই, তারা যেটা করবে, কিন্তু মানুষ এটা পরিষ্কার বোঝে ওই ধরনের কোনো মূল্যায়নের কারণে এই ধরনের কিছু হয়নি, তাহলে কিন্তু মানুষের চোখের সামনে এটা থাকতো। তারা বুঝছে যে তাদের একটা বিশেষ ডিজাইন আছে, কিছু লোককে প্রোভাইড করবে, কিছু লোককে আরো উপরে আনবে, কিছু লোককে নিচে নামাবে, হয়তো সেই কাজটা করছে। তার মানে একদিকে দলেরও ভূমিকা নেই, আর সরকারও যেটা 6 মাসে, কারণ মানুষের কিন্তু এইবার একটা আকাশচুম্বী প্রত্যাশা ছিল, এইটা একটা বড় সংকটও বটে, সেই জায়গাটায় তার সেই কি বলে সংকট সমাধান হচ্ছে না, আশা পূরণের জায়গায় যাচ্ছে না। সংকট নাকি প্রত্যাশা থাকার কারণে সরকারের জন্য সংকট? না, আমার কাছে যদি বলেন যে প্রত্যাশাটা আমি অমূলক বলি না, আচ্ছা, কিন্তু সরকার যদি তার নীতিতে পরিবর্তন না এনে, আমি পুরনো নীতি এটা বলতেই হচ্ছে, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল সেই পুরনো নীতিতেই তারা যদি চলতে চায়, মানে চলছে, এটাই সংকট। তাও একটা খালি আমি পয়েন্টটা তুলে রাখি, ধরেন যেভাবে বেসরকারীকরণ, আপনি একটু খেয়াল করেন, প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, ধরেন এবারও বাজেটে যদি আমি ভুল না করি 60,000 কোটি টাকার একটা বরাদ্দ আছে যে আমাদের বন্ধ কলকারখানা চালু সহ অন্যান্য জায়গায় করবে। তা আপনি কেন দক্ষ এবং দুর্নীতিমুক্ত ভাবে কেন এটা চালুর উদ্যোগ নিচ্ছেন না? ওনাদের শ্রমিক সংগঠন সহ অনেক শ্রমিক সংগঠন মিলে যে স্কপ এখনো আছে, স্কপ দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছিল, তাহলে সেই অর্থে তাদেরও তো আন্দোলনে ছিল, কিন্তু দেখেন এখন সে ঢালাও বিরাস্তিকরণের জায়গায় চলে যাচ্ছে। যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল একই কাজ তারা করছে। তারা আমাদেরকে বুঝাই দিক যে আগে আমি বিরাষ্ট্রীকরণ করার মধ্য দিয়ে লুটপাট হয়নি, মানুষের কাছে একটা কি বলবো আনন্দের বন্যা বয়ে গেছে, আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রয়ে গেছে, কর্মসংস্থান হয়েছে। তাহলে সেই ধরনের তথ্যপত্র ছাড়া এই পথে হাঁটা মানে আর একটা লুটপাটের রাজত্ব কায়েম করা। সুতরাং তাদের নীতির কারণেই এই ঘটনাগুলো ঘটছে। আরশাদ মাহমুদ ভাই, আপনাকে আমি আপনি একটা কথা বলেছেন যে আপনার কাছে পূর্ববর্তী যে সরকার ছিল 1.5 বছরের, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের সঙ্গে বর্তমান সরকারের যে দহরম মহরম, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকার ওই সরকারকে অনুসরণ করছে, এরকম মনে হচ্ছে। এবং আপনি একটা উদাহরণও দিলেন যে রাষ্ট্রপতির যে আপনার যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেদিন ডক্টর ইউনূসকে বিশেষ গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসা। তো সে পূর্ববর্তী সরকার প্রধান হিসেবে সে তো এখানে আসতেই পারে, সমস্যাটা কোথায়? সমস্যা তো নাই, সমস্যা নাই আবার আছে, দুইটাই আর কি। প্রথম কথা হলো যে ইউনূস সাহেবের যে কথা আপনারা বলতেছেন, আমাদের তার উপর আমাদের সাংঘাতিক প্রত্যাশা ছিল যে উনি এত বড় একটা মানুষ, উনি নোবেল পাইছেন, এটা সেটা স্বাভাবিকভাবে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু উনি ক্ষমতার আসার 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের মধ্যে উনি এমন সমস্ত কার্যকলাপ শুরু করলেন যার, সেটা একটা ছোট্ট করে বলি যে স্বজনপ্রীতি। উনি গ্রামীণ ব্যাংকের থেকে দুইজনকে আনলেন, এনে একজনকে মন্ত্রী আর একজনকে মানে সিনিয়র সেক্রেটারি বানাই দিলেন। আজ পর্যন্ত তাদের যে কি কাজটা তারা করছে আমরা কেউ জানি না। আপন ভাইপোকে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাইলেন। তো এগুলো তো মানুষের চোখে লাগে। তারপরে উনি একের পর এক তার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার করতে লাগলেন, মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, অন্যান্য স্বৈরশাসকদের মতোই। আর তার চেয়েও সবচেয়ে বড় মানে আমার মতে অনৈতিক কাজটা যেটা করছে, যে উনি গ্রামীণ ব্যাংকের যত রকমের সুযোগ সুবিধা দরকার, নতুন করে লাইসেন্স নেওয়া, এগুলো উনি করতে থাকলেন। আরেকটা কথা বলি আমি, প্রায় এই কথাটা আপনারা প্রথমে এসে শুনছিলেন না, যে স্টারলিংক মানে এই দেশে আনবে, কেন কি মানে হঠাৎ করে, পরে যে বলে যে এটা নিয়ে এত উৎসাহ কেন? প্রথমে বলল যে কোনো স্বৈরাচারী সরকার যেন ইন্টারনেট বন্ধ না করতে পারে। ভালো কথা, আমরা তো সবাই সেটা চাই। পরে জানা গেল যে তখন এলন মাস্ক ছিল যে ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, কেমন, তো তাকে দিয়ে তার ওখান থেকে আমি জিনিসটা নিলে আমার সঙ্গে একটা সম্পর্ক হলে আমি ট্রাম্পের কাছাকাছি যাইতে পারি। তো তারপরে তো 1-1.5 মাসের মধ্যে উনি এলন মাস্ক চলে গেল। তারপরে দেখবেন স্টারলিংকের আর কোনো কথাবার্তা নাই, শুনেন কোনো জায়গায় কোনো আলাপ শোনেন এটা নিয়ে। তো এইটার পিছনে যে কত টাকা খরচা হয়েছে এটা কি কেউ জিজ্ঞেস করছে? এটা কোথা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এটা কেউ জিজ্ঞেস করতেছে না কেন এটা? যে তুমি যে ওই উদ্দেশ্য ছিল ওইটা ট্রাম্পের ঘাড়ে মানে দিয়া ভর করে এলন মাস্কের ঘাড়ে ভর দিয়ে আমি ট্রাম্পের যে পা জড়ায় ধরবো যে হুজুর আমি এসে গেছি, আমি কিন্তু আপনার লোক আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে জিনিসগুলো একের পর এক, তখন হলো কি যে মানুষ তার বিরুদ্ধে
খেপে গেল, তারপরে মানুষ ঘৃণা, আপনি মানে সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝবেন। তারপরে উনি যারে তারে আইনে বসায় দিচ্ছেন, তুমি বিশেষ সহকারী, তুমি অমুক, তুমি মুড়কি আর কি। বিশেষ সহকারী তো এখনো বসানো হচ্ছে না, সেটাই আমি বলছি। আমি বলছি, আমি কতগুলো লেখার মধ্যে লিখেছি, এই সরকারকে আমার মনে হচ্ছে যে ইউনুসের এক্সটেনশন সরকার। হ্যাঁ, খুবই দুঃখজনক। মানে আমরা তো এটা আশা করি নাই। এটা আমাদের প্রিন্স ভাই যেটা বললেন, যে মানুষের মনে একটা অন্য প্রত্যাশা ছিল, যে 17 বছরের এই অপশাসন, দুঃশাসন, এগুলোর থেকে মানুষ মুক্ত হয়ে, যে তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, অনেক যন্ত্রণা ভোগ করেছেন তার দলের লোক, এইবার হয়তো তারা নতুন কিছু করবে। 31 দফার যে কথাটা বললেন, সেখানে বলা ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এসেই কি করলো? বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে অন্তর্বর্তী সরকার যে একটা আলাদা সেক্রেটারিয়েট করছিল, এসেই সেটাতে বাদ দিয়ে দিল। হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হলো এই, যে এখন লোয়ার কোর্টগুলো যেখানে আছে, সেইখানে যাতে করে এই সরকারি নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তারপরে দেখেন ইউনুস সাহেবের বিরুদ্ধে কোনো মামলাই এখন হচ্ছে না। মানে মামলাটা কোনো জাজ শুনানি তো দূরের কথা, মানে ওটা করতেই দিচ্ছে না। তো এখন এটা বিচারকরা বুঝতেছে না এই জিনিসটাই। আমি আজকে একটা পত্রিকায় দেখলাম যে এই সরকারের আমলে ইউনুস সরকারের সময়কার যে সমস্ত অপকর্ম নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, যেমন এই হামের টিকানা, এগুলো, এই বিষয়গুলো নিয়ে যে কটা মামলা হয়েছে, সবগুলো মামলার রায় নাকি হয়েছে খাস কামরায় বসে। হ্যাঁ, বিচারের মানে ওপেন কোর্টে না, কোর্টে তো আসতেই দেয় নাই। প্রথম কথা হলো, মানুষের মনে তো সন্দেহটা সেখানে, আমরা যে কেন ইউনুসের এখন বোঝা যাচ্ছে যে লন্ডনে বসে যে সমস্ত মানে গোপন আতাতের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো হয়েছে, যে আমাকে কিন্তু, ঠিক আছে, প্রথম কথা হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইউনুস কিন্তু নির্বাচন দিতে চায় নাই, এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা তারা চায় নাই। নানান রকমের বিয়ে করছিল, মানে নানান। তারপরে যখন দেখলো যে মানুষজন খেপে যাচ্ছে, তাড়াতাড়ি করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। বের হওয়ার চেষ্টা করে তখন এখন বোঝা যাচ্ছে এই খলিলুর রহমানকে আনছে সেখানে এগুলা করার জন্য। আচ্ছা, এনে ঠিক আছে, আমরা তোমার ইলেকশন দিয়ে দিব। দেখেন লন্ডনে যে কিন্তু ঘোষণাটা দিচ্ছে যে ফেব্রুয়ারির মাসেই ইলেকশনটা হবে, তার আগে কিন্তু বলেই নেই, হাজার প্রেশার থাকতেও বলে নাই। এবং বিএনপির লোকজন প্রকাশ্যে বলছে যে নির্বাচনকে পিছানোর জন্য যত রকম ষড়যন্ত্র করা সব করতেছে এরা। এবং তারা, বিএনপি কোনো রকমে চাচ্ছিল যে তার উপরে ইয়ে করে ইলেকশনটা দেওয়া হোক, সেটা দিছে। তো ঠিক আছে, ইলেকশন আমি দিব, কিন্তু আমার তোমরা কেন কিছু করতে পারবা না, আমার বিরুদ্ধে কোনো মামলা হইতে পারবে না। আচ্ছা, মামলা হইলেও দেখেন তার মামলার কোনো রেজাল্ট নাই, কোনো কেউ কিছু। তারপরে তাকে এসএসএফ প্রোটেকশন দিতে হচ্ছে নজিরবিহীনভাবে 1 বছরের জন্য। ভাই, আপনি যদি এত ভালো মানুষ হন, আপনি যদি এত পপুলার হন, তো আপনারা তো ভয় কেন? আর সরকার আপনার পিছনে এত টাকা ব্যয় করবে আপনাকে প্রোটেকশন দেওয়ার, হু আর ইউ? তারপরে আচ্ছা, যাই হোক, এখন আপনি তো গ্রামের গরিবের বন্ধু, এটা সেটা। তাহলে আপনি যে এই যে কাজগুলা করলেন, যে একের পর এক যে অন্যায়, আমরা তো বলতেছি না যে উনি করছে, কিন্তু যে দাবিটা উঠেছিল, যে মামলার যে এক ভদ্রলোক লয়ার যেটা করছে, যে আমরা চাচ্ছি যে ওই আমলে কি কি হয়েছে তার একটা শ্বেতপত্র প্রকাশ হোক। এটা তো কোনো দোষের কথা না, তাই না? সেইখানে দেখেন আপনি, মানে যে লোকটা গরিবের বন্ধু, সে কি হোটেল ভাড়া দিতে পারে 10 লক্ষ টাকা পার নাইট? পৃথিবীর কোথাও শুনছেন যে এটা হইতে পারে? লন্ডনে যে সে গ্লস্টার হোটেল, সবচেয়ে দামি হোটেল, সেখানে সুইট ভাড়া করছে সে, এবং আমাদেরকে বলছে যে এটা হলো দ্বিপাক্ষিক ভিজিট। দ্বিপাক্ষিক ভিজিটের কোনো নাম গন্ধ নাই। সেখানে কিয়ার স্টারমার ছিল, তখন প্রধানমন্ত্রী তার সাথে দেখাও করে নাই। আর তার এই যে কিছু গৃহবৃত্ত দালাল ছিল এখানে, বলতেছে কি যে ওই কি টাকা ফেরত দিতে হবে দেখে, সেই জন্য ওই কিয়ার স্টারমার পালায় গেছে, তার দেশ থেকে পালায় গেছে সে। মানে কোন লেভেলের বাটপাড় আপনি চিন্তা করেন, আমাদেরকে এগুলো বুঝাচ্ছে। যাই হোক, এখন সে যে 10 লক্ষ টাকা পার নাইট হোটেলে খরচা করলো, 50 জন লোক সাথে করে নিয়ে গেল, খলিলের জন্য 8 লক্ষ টাকা দামের সুইট ভাড়া করছে। তো ভাই, আপনার রেজাল্টটা কি? এখন তো মনে হচ্ছে যে আপনি ওইখানে গেছেনই তারেক রহমানের সাথে, মানে আতাত ডিল করার জন্য, ডিল করে আপনি এতগুলো কোটি কোটি। তো এগুলা দুর্নীতি না? আমি তো ট্যাক্স দেই, আমার তো অধিকার আছে এটা জানার, যে ভাই আপনি যে এই কোটি কোটি টাকা এইভাবে মানে ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর দেখায় খরচা করলেন, এই টাকাটা কে দেবে? এটা ট্যাক্স পেয়ারের টাকা না?
তো আপনি যে দিনের পর দিন এগুলা করে গেছেন, তো আপনার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন কেন হবে না? ওয়াই? আচ্ছা, আমি একটু প্রিন্স ভাইকে আবার যাচ্ছি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনি বললেন যে বিএনপির অনেক রাজনীতিবিদের সঙ্গে আপনাদের তো নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, এবং আমরা এটাও দেখছি যে গত 15 বছর আওয়ামী লীগ আমলে নানাভাবে বিএনপি কিন্তু নির্যাতিত হয়েছে, বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, অনেকের বিরুদ্ধে 100, 200, 500 পর্যন্ত মামলা হয়েছে, এবং প্রতিদিন সকালে তাকে আদালতে হাজিরা দেওয়া ছিল তাদের একমাত্র কাজ। এরকম ঘটনা আমরা নিউজ অনেক দেখেছি। তো এরকম অনেক লোক আছে, এবং আমি যতটুকু জানি যে সবচেয়ে বেশি সংখ্যক মামলা যার বিরুদ্ধে হয়েছে তিনি কিন্তু এই বিএনপি সরকার আসার পর উনি এমপি নমিনেশনও পান নাই, কোনো মন্ত্রীও হন নাই, এবং কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হয় নাই। আপনি কি মনে হয় এই বিএনপি কি, মানে এই সরকার যেটা, সেটা কি বিএনপি যে রাজনৈতিক দলটা আছে এই দলের নেতাকর্মীকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না, নাকি অনেকে এটা বলছেন যে একদিনও বিএনপি করে নাই এমন মন্ত্রীও বিএনপিতে কমপক্ষে 7-8 জন আছে? আচ্ছা, আপনি কি হাবিবুর নবী সোহেলের কথা বলছেন? এই প্রসঙ্গে তার নামটা মনে আসতেছে আর কি, যে অনেক ধরেন ওনার কথা যদি বলি, উনিও তো তাই। হ্যাঁ, আমি যদি দেখি, আপনি দেখেন সাধারণ অঙ্ক যদি বলেন তাহলে কি, এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার যে একটা সরকার ক্ষমতায় আসছে, এটা তো পলিটিক্যাল সরকার, এবং মনে রাখতে হবে আমরা দীর্ঘ যে সংকটের মধ্যে আছি, আমাদের সবকিছু কিন্তু শেষ বেলায় যে পলিটিক্যাল উইন ওভার করতে হয়। পলিটিক্যাল উইন ওভার কেন? যেমন আমি যদি বলি, ধরেন যে 2,500 টাকা যে কার্ড তারা এন্ডোর্স করেছে, ঠিক মতো পাচ্ছে কিনা, না পাইলেও দেরি হচ্ছে, সেটা তো পলিটিক্যালি কনভিন্স করতে হবে, তাই না হলে সংকট হবে, জ্বালানি সংকট। যদি তারা কথাও বলে যে ভাই এই মুহূর্তে করতে পারছি না, দেরি করতে হবে, সেটা তো পলিটিক্যালি মোকাবেলা করতে হবে শেষ বেলায়, কিন্তু না হলে পলিটিক্যালি নেতিবাচক অভিঘাত হবে। তাহলে এইটাকে যদি ওই অর্থে জনবান্ধব করতে হয়, তাহলে আমাদের বিবেচনায় অবশ্যই পলিটিক্যাল সরকার এবং এই জায়গাগুলো দরকার। কিন্তু আমরা প্রথম দিন থেকে, যদি আমার অবজারভেশন বলেন, সেই জায়গায় তো ঘাটতি দেখছি। আমরা এমন এমন মানুষকে দেখছি তারা কোনোদিন এই রাজনীতির সাথে কিছু ছিল কিনা জানি না, কিন্তু এটা হয়তো বিএনপির এখতিয়ার। আমরা কথা বলছি না যে ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু এটা আমার বিবেচনায় ভালো কাজ না। কারণ আপনি যে কথা বললেন, এ ধরনের আমরা অনেককে জানি, 700-800 মামলা ছিল, এবং শুধু মামলার থেকে আমি বলবো, মামলা নানান কারণে হতে পারে, কিন্তু একসময় ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের আমাদের সিনিয়র, আমাদের সমসাময়িক, আমাদের জুনিয়র বহু মানুষকে চিনি যে তারা কিন্তু প্রধান কোনো দায়িত্বের মধ্যেও নাই। এমনকি বুঝতাম যে আচ্ছা মন্ত্রী সভা ওই জায়গায় নাই, সে দলের বড় দায়িত্ব পেয়েছে, দলকে উইন ওভার, নীতি নির্ধারণী ফোরামে আছে বা দলের উইন ওভারের কাজটা করছে, সেই জায়গাটাও দেখছি না। বরঞ্চ আপনি দেখবেন বিভিন্ন জায়গায় তারা দলের নামেও এমন এমন মানুষকে, এমন এমন কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছে যে কোনোদিন হয়তো কর্পোরেশনের কিছু বোঝারও কারণ নেই। এখন আমিও ধরেন রাজনীতি করি, আমি যে বিষয়ে আমার জ্ঞান বুদ্ধি নাই সেই জায়গায় যদি দেন তাহলে তো এটা হবে না। সেইটা কিন্তু আবার করছে না তা না, কিন্তু আমরা বিরাট অংশকে দেখছি যে তারা যাদেরকে করছে তাদেরকে এখন মানুষের মুখে মুখে হচ্ছে এরা হয়তো লন্ডনে থাকতে ওনার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাই করছে। তা সেইটা করে যদি এই 6 মাসে একটা ভালো রেজাল্ট উইন ওভার করতে পারতেন ভালো হতো। কিন্তু আমরা কি দেখছি, আমরা খুবই ক্ষোভের সাথে লক্ষ্য করছি। দেখুন এই যে এখানে ইউনূস সাহেবের কথা আসলো, আমি একটা খালি উদাহরণটা দিতে চাই আমাদের ওই ভাইয়ের কথায়, যে ইউনূস সাহেব ওই যে আপনি বললেন যে ট্রাম্পের কাছে অনেক কিছু চেয়েছিল, কিন্তু আপনার কথার সময় মনে হচ্ছে না কিন্তু যাওয়ার আগে উনি ট্রাম্পকে অনেক সুযোগ করে দিয়ে গেছে বাণিজ্য চুক্তি। হ্যাঁ, সেটাই তো। কল্পনা করেন বাংলাদেশকে যে দাসত্বের জায়গায় আবদ্ধ করে গেছে, দৃশ্যত অদৃশ্যত। দৃশ্যত কি, আপনার এলএনজি যে দামে বলবে আমদানি করতে হবে, তোলা কিনতে হবে, গম বেশি দামে কিনতে হবে। আর অদৃশ্য এখনো বুঝতে পারছি না আমাদের সামরিক বিষয় বলি, অলরেডি এইখানে সমস্ত তথ্য ছাড়া কোনো কিছু করতে পারে না। বিমান কিনা দেখছি, এই জায়গাগুলো দেখছি না। তার মানে যাওয়ার আগে 3 দিন আগেও না, খালি 3 দিনে তো 2 দিন অফিসই বন্ধ ছিল, যেটা করে গেছে সেই জায়গাটা কিন্তু অলরেডি তারা ওই ধারাবাহিকতা রক্ষা করে গেছে। আর খলিল সাহেব আছে বাকি কাজ করার জন্য, তিনি আছেন। এবং এমনকি দেখেন আজকে ইন্টারন্যাশনালি আমাদের বিবেচনায়, বামপন্থীদের বিবেচনা থেকে, যে আমরা সাম্রাজ্যবাদ এবং আধিপত্যের কবল থেকে মুক্ত না হতে পারলে কিন্তু নিজস্ব সক্রিয়তা দাঁড়াতে পারবেন না। তাহলে এই দাসত্বের যেমন কবলে আছে, আমাদের আশপাশে আরো আধিপত্যবাদী শক্তি আছে। সাম্প্রতিক দেখছি নতুন যাকে কি বলে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো, তিনি অনেক বেশি উৎসাহী দেখলাম মক্কা চুক্তি করার।
ওই যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের যে সামরিক চুক্তি হলো, সেইখানে যাতে বাংলাদেশ যায়, আমি তো দেখছি যে ওনার অনেক বেশি আগ্রহ, কিন্তু এইটার সাথে কি জনগণের সম্মতি আছে? সেটা কি আমাদের প্রয়োজন? তাহলে এইটা তো আমাদেরকে আরেকবার দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করলো। ইতিমধ্যে কিন্তু ওই অঞ্চলে যে ওই যে হরমুজ প্রণালী রক্ষার নামে যেটা করেছে, আমরাও মনে করি এইটাও যথাযথ হয়নি, কারণ এইটার মধ্য দিয়ে আসলে অন্যদের ডমিনেশন আমাদের উপরে আসবে এবং আলটিমেটলি আমাদের অর্থনৈতিক এবং নানা সংকটের মধ্যে আমাদের যে নিজস্ব সম্পদ আছে, বড় মার্কেট আছে, সেইখানে আরো বেশি এখনকার ভূ রাজনৈতিক কারণে এই ধরনের অপশক্তিগুলো তারা কিন্তু আরো বেশি প্রভাব বিস্তার করবে। তা এই সরকার সেই কাজটা যদি না করতে পারে, তাহলে তার স্লোগান কি ছিল, কি সবার আগে বাংলাদেশ। তা আমরা তো দেখতে পাচ্ছি সবার আগে আমেরিকা, সবার আগে সবার পিছনে বাংলাদেশ, একেবারে এই কথাটাই বলতে হয়। তাহলে সেইটা তো খুবই ক্ষতিকর হবে। এবং আমি কথাটা এই জন্য বলছি আপনার কথার সূত্র ধরে, যে মানুষের আকাঙ্ক্ষা তো ভাই এটা ছিল যে অনেক তো দেখলাম, অনেক রক্তপাত হলো, আমরা আর চাই না। একটা উদাহরণ ভাই, আপনার এটা আপনি অ্যাসেম্বলি একটু বলছি, ওনার সামনে অনেক আগে হয়তো বলেছি, যেদিন প্রথম এই গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার শপথ নিল, আমরা ওইখান থেকে আমি ফিরে আসার পরে কিছু শ্রমজীবী মানুষ তারা আড্ডায় ছিল, তো বলে যে আরে স্যার, আপনার তো স্যার এখন চলতি কথা হয়ে গেছে, সবাই স্যার বলে, আমি বলি ভাই বলো। তো বলে যে আপনাকে না টেলিভিশনে দেখলাম, তা আপনি তো চলে আসলেন। যে হ্যাঁ, আমি তো হেঁটে আসলাম, কোনো সমস্যা নেই। আমি একটু দাঁড়াই বললাম, আচ্ছা বলেন তো কি চান আপনারা? আমি ওই দিন শোনা কথা বলছি, ইট ওয়াজ 8ই, ভুল না যদি করি, 8ই আগস্ট 2024। বলতেছে ওই তো একটু মিলে ঝিলে থাকেন আপনারা, আর আমাদেরকে একটু শান্তি দেন। এই যে ছোট কথা, তা সেই জায়গাটায় আমরা তো এখনো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না, আমরা দেখছি সেই ওই পুরনো ধারাবাহিকতাই চলছে। আমি প্রিন্স ভাইয়ের কথাটার একটু মানে ওই চুক্তি নিয়ে ব্যাপারে দেখেন, এটা নিয়ে যখন অনেক সমালোচনা হলো যে গোপনে করেছে, তখন খলিলুর রহমান বলল যে আমরা এই চুক্তি করার আগে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আলাপ করেছি আমরা, এবং তাদের সম্মতিতেই এটা হয়েছে। তারেক রহমান এটা নিয়ে কোনো মানে রিজয়েন্ডার দেয় নাই, শফিকুর রহমান খালি বলছে যে না, এটা ঠিক বলে নাই। তো ঠিক যদি না বলে থাকে, তা তুমি এটা নিয়ে করো না, তো এটা তো তোমার তো বিরোধিতা করা উচিত ছিল, যে এটা তুমি এত বড় মিথ্যা কথা, তা করে নাই। তার মানে বোঝা যাচ্ছে কি যে এরা সবাই একসাথে মিলে এইগুলা করছে। আর প্রিন্স ভাই আর একটা কথা বললেন যে ওই যে নতুন যে মক্কা চুক্তি, এই সমস্ত। তা আমার কথা হলো যে জনগণের সরকার যদি হয়, তাহলে তো জনগণকে বলতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, এটাকে আপনাদের সম্মতি আছে কিনা। তো আপনি সমস্ত কিছুই গোপনে করতেছেন আগের সরকারগুলোর মতোই, আর আপনি বলতেছেন আমি জনগণের সরকার। এটা কি করে সম্ভব? আচ্ছা, একটা জিনিস প্রিন্স ভাই বললেন, সেটা হলো যে এই যে আমি যখন ওনাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করলাম, রাজনীতিবিদদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন করলাম, উনি বললেন যে সেটা তারা করছে না, না করেও যদি দেশটা ভালো চালাতে পারতো, যদি জনগণকে খুশি করতে পারতো, তাহলে এই প্রশ্নগুলো হয়তো উঠতো না। তো এখন জনগণকে খুশি করতে না পারার কারণে প্রশ্নগুলি উঠছে। তাহলে আপনার কি মনে হয় যে 6 মাসে জনগণ খুশি হতে পেরেছে এমন কোনো একটা সেক্টর ঘটনা দেখেন? আমি একটাও দেখি না, আরো উল্টা জিনিসটা দেখতেছি। আপনি চিন্তা করেন, আমি 2 দিন আগে একটা পোস্ট দিয়েছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবচেয়ে বড় লোকদের জায়গা, মানে গুলশান, বারিধারা, এই সমস্ত এলাকায়, যেটার অধিবাসী আমিও এবং তারেক রহমানও, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের বাসার মানে প্রতিদিন আমি অনেক ভোরবেলায় হাঁটতে যাই, তো দেখি ওই যারা ঝাড়ু দেয়, পরিচ্ছন্নতা কর্মী, ওদের সাথে মহিলাই ম্যাক্সিমাম আর কি। তো আমি তাদের সালাম টালাম দেই, তারা কেন জানি না আমার একটু মানে ভালোই মনে করে যে স্যার অ্যাটলিস্ট আমাদের সাথে কথাবার্তা বলে আর কি। তো একদিন আমি এই 2-3 দিন আগে আমি 10টার দিকে একটু মানে পাশের ইয়েতে আমাদের একটা সুপার মার্কেট আছে, ওখানে বাজারে যাচ্ছিলাম, হাঁটতে গেছি, হঠাৎ দেখি তারা। তাই আমি বললাম কি ব্যাপার, এখন 10টা বাজে, আপনারা আজকে এত দেরি করছেন কেন? বলে স্যার আজকে ওই সিটি কর্পোরেশনের হেড অফিসে গিয়ে। কেন? আমরা স্যার 2 মাস ধরে বেতন পাই না। 2 মাস ধরে বেতন পায় না, চিন্তা করেন। বলছে যে আমাদের এমন অবস্থা হয়েছে যে আমরা যে বস্তির ছোটখাটো ঘর, যে বাড়িওয়ালা মানে যে মালিক আর কি, তারা বের করে অলরেডি বের করে তালা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে আমরা খেতে পারতেছি না। আমি শুনে আমি হতভম্ব হয়ে গেছি যে বলে কি। আমি বললাম যে সিটি কর্পোরেশন তো সরকারি প্রচুর টাকা তাদেরকে, তা আপনাদের বেতন দিতে পারতেছে না? তো বললো যে স্যার বেতন দেয় না, চাইলে বলে কি ওই নাই দিব আজকে দিব। তারপর একজন আমার কমেন্টে লিখছে যে সিটি কর্পোরেশনের কাছে প্রশাসক বলছে তাদের টাকা নেই।
তো টাকা যদি না থাকে, আমার কথা হলো তাহলে সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে যত কর্মকর্তা যারা আছে তাদেরও কি বেতন বন্ধ হয়ে গেছে? তারপরে তারেক রহমানেরও কি বেতন বন্ধ হয়ে গেছে? তো এইটা যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, তিনি তো যদি ছোটখাটো ছোট পরিসরে মানে যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা বাংলাদেশ ছোট ছোট পরিবার নিয়ে একটা বড় পরিবার মানে দেশ, তো পরিবারের প্রধানের কাজটা কি, মানে বাবা মা যারা হয়, যে আমার সন্তানরা ভালো আছে কিনা, তাদেরকে আমি খাইতে পড়তে দিতে পারবো কিনা, এটাই তো তার মেন কনসার্ন হওয়ার কথা, তাই না? তো সেই যদি দেখেন, তো বাংলাদেশের যে বড় পরিবার সেটার প্রধান ব্যক্তি হলো দেশের প্রধানমন্ত্রী বা তারেক রহমান। তো তিনি কি একবারও চিন্তা করছে যে আমার এই যে পরিচ্ছন্নতা কর্মীরা না খেয়ে আছে, তারা ভাড়া দিতে পারতেছে না, এখানে আমার দায়িত্বটা কোথায়? আমি সরকারের প্রধান, আমার কাছে সমস্ত ক্ষমতা, আর এই গরিব মানুষগুলা না খেয়ে আছে, এই প্রশ্নের জবাবটা কে দেবে? আর একটা কথা, মানে প্রিন্স ভাইও বলতেছিল যে আমলাদের মানে খপ্পরে পড়ে যায়। আমলাদের খপ্পরে কখন পড়ে জানেন? যখনই আমলারা দেখে যে তাদের দিয়ে এরা কোনো অনৈতিক কাজ করাচ্ছে, তখন সেই সুযোগটা তারা নেয়। প্রত্যেকটা গভর্নমেন্টের বেলায় হয় কি, এরা ক্ষমতায় থাকতে থাকতে এমন একটা যেভাবে হোক আমার ক্ষমতায় থাকতে হবে। কিভাবে ক্ষমতায় থাকতে হবে? তখন জনগণ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হইতে থাকে। তখন এই সিকিউরিটি ফোর্স যত রকমের মানে বাহিনী আছে, এই বাহিনী খালি বাড়াইতে থাকো, আর কিছু বললেই লোকজন রাস্তায় নামলেই মাইর দিবা, তারপরে আমরা থাকবো এইভাবে। আর আমলারাও দেখে যে এই সুযোগ তো পেয়েছি আমরা, ফলে আমাদের দেখেন, কল্পনা করতে পারেন যে এই গভর্নমেন্টের কি প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে সরকারি কর্মচারীদের মানে কর্মকর্তা চাকরিজীবীর বেতন মানে ডবল বাড়ায় দিতে হবে। সে আর একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার চিন্তাই নাই। না, ওগুলোর কোনো চিন্তা নাই। এবং বলতেছে কি, এইটা আমরা ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে এটা করে ফেলবো। আরে ভাই, তোমার তো সবার আগে দরকার ছিল যে আগামী 6 মাসের মধ্যে সবার খাওয়া পড়ার ব্যবস্থা আমি কি করে করব। দ্যাট শুড বি দি এম অফ এনি মানে কল্যাণমুখী রাষ্ট্রের কথা। সেটাই তো করতে। আমি আপনাকে আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। আপনি একটা কথা বললেন যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে, আপনার দুজনই বললেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটাকে ভালো বলেছে একমাত্র খলিল সাহেব একবার ভালো বললেন, এছাড়া আর কাউকে আমি এটাকে ভালো বলতে শুনিনি। তো এটা নিয়ে কোনো আলোচনাও কিন্তু হচ্ছে না, এবং এমনও দেখা যাচ্ছে যে আমাদের সরকার এবং বিরোধী দল দুজনেই এই চুক্তির সঙ্গে যেন একমত, এটা আমরা বুঝতে পারছি। আপনার কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে আপনি এতদিনের রাজনীতির অভিজ্ঞতা এসে আজকে বাংলাদেশে একটা সরকার আছে, একটা দেশ চালাচ্ছে, বাংলাদেশে তাহলে বিরোধী দলটা কি? জামাতকে তো বিরোধী দল মনে হচ্ছে না। ওইটা আমার এটা প্রথম দিন থেকেই বলছি, এটা বলি যে আসলে সংসদে যদি বিরোধী দল মিন করেন, পার্লামেন্টের ডেমোক্রেসিতে যেভাবে বিরোধী দল প্রত্যাশা করে বা আদর্শিক মনে করে, সেইটার আসলে নাই। তার একটা ছোট্ট উদাহরণ, এটা আমরা বারবার বলছি, মেলা কথা বলার দরকার নেই। আপনি তো নীতিগতভাবে বিরোধিতা করেন কিনা, ছোট্ট উদাহরণ যদি দুইটা আবার দেই, ধরেন বাজেটের এই সরকার যে দর্শনে বাজেট করেছে, তা বিরোধী দল তো এই দর্শনের বিরুদ্ধে না, সুতরাং তারা ওই অর্থে প্রতিবাদও কিন্তু করতে পারে নাই। দেখবেন দুই একটা পপুলিস্টিক কথা ছাড়া অন্য কিছু না, প্রতিটি ঘটনা, এই যে বাণিজ্য চুক্তি বললেন, একই ধারাবাহিকতায় তারা। সুতরাং আসলে পার্লামেন্টে কোনো বিরোধী দল নাই, মানুষের মুখে মুখে কথা অলরেডি হচ্ছে, ভবিষ্যতে আর আসবে। এটা তো আমাদের আর মামুদের পার্লামেন্ট। যে বিরোধিতা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কি বলে যে নিজেদের সাময়িক সময়ের বিরোধিতা এবং দেখানো। কারণ এর আগে যারা এখন বিরোধী দলের পার্লামেন্টে আছে, তারা তো ওই যে ইউনূস সাহেবের যে কথাগুলো হচ্ছে, ওই সময় তো তারাই তো ক্ষমতায় ছিল, এনজয় করেছে, ওটা এনজয় করতে পারছে না, ভাবছে যে ভবিষ্যতে আরো কিছু করতে পারি কিনা। এখানে আরেকটা দেখার বিষয় যে তারা পেছনে থেকে এই যে চুক্তি, যে আমেরিকান চুক্তি এবং বিদেশের যারা আছে, তাদের কোনো ক্রীড়ানক হিসাবে ভূমিকা পালন করছে কিনা। সুতরাং বিরোধী দল এখন আমরা মনে করি যে রাজপথে যারা জনগণের ইস্যু নিয়ে করছে, তারাই প্রধান বিরোধী দল। আমরা আমাদের সাধ্য অনুযায়ী করছি, প্রতিটি ঘটনায় কিন্তু আমরা বিরোধিতা না, আমরা অল্টারনেট বলে বলছি। দেখেন, উনি একটা গুরুত্বপূর্ণ, অনেক কথা সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে দেশের এই সংকটের মধ্যে অবশ্যই আমাদের সরকারি কর্মচারীদের আরো সুযোগ সুবিধা, বেতন বাড়ুক, ভাতা বাড়ুক, আপত্তি নাই, কিন্তু আপনি শ্রমিকদের ন্যূনতম মজুরির কথা কি ভেবেছেন? সেটা ভাবেন নাই। এমনকি আমাদের এনারাও এই পার্লামেন্টে যে শ্রম আইন সংশোধনী করে পাশ করা হলো, তাতে আরো কিছু আমরা সংযোজন করার পক্ষে। ওইখানে কিন্তু বলা আছে যে আমাদের বিভিন্ন যে শ্রমিক কর্মচারীরা যেখানে কাজ করে, 3 বছর পর পর মজুরি বোর্ড গঠিত হবে এবং তারা মজুরি পুনর্নির্ধারণ করবে। আজকে কি মাস? আগস্ট মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু
ওই যে পরে এটাকে নির্ধারণের জন্য মজুরি বোর্ডও গঠন করা হয় নাই। তার মানে আপনি শ্রমিকদেরকে যারা টাকা আয়ের সাথে সরাসরি জড়িত তাদেরকে কিছু দিচ্ছেন না, শুধু উপরের দিকে তেলো মাথায় তেল দিয়ে আপনি ক্ষমতার স্বাদ উপভোগ করতে চাইবেন। এইটা কিন্তু বুমেরাং হবে, এটা মনে রাখতে হবে। এবং সেইটা আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে আকাঙ্ক্ষা কেন করি না, আমি একটা বাক্য বলেই শেষ করি। মনে রাখতে হবে এইবারের রাজনীতিতে মানুষের যে আকাঙ্ক্ষা, যেটা নিয়ে সবাই এটা আমরা অংশগ্রহণ করেছিলাম, তার মধ্য দিয়ে কিন্তু একটা উগ্র দক্ষিণ পন্থার উদ্ভব ঘটে গেছে, যারা তাদের ক্ষমতার রক্ষার স্বার্থেই দেশি বিদেশি শক্তির সাথেই কিন্তু গাঁটছাড়া বেঁধে দেশকে বিক্রি করতেও দ্বিধা করবে না। আমি আর একটা কথা এদের হাত বলে থেকেই দেশকে বাঁচাতে হবে। আচ্ছা, সেটা হলো এই জাস্ট আমি সিম্পল একটা জিনিস বলি। আমাদের সংবিধানের প্রথম কথাটা কি, আমি নিশ্চয়ই আপনারাও জানেন, প্রথম কথা বলা আছে কি যে এই দেশের মালিক কারা, বলছে এই দেশের মালিক হলো জনগণ, মানে সাধারণ জনগণ। কিন্তু দেখেন আজ পর্যন্ত আমরা বাস্তবে যেটা দেখতে পাই, এই দেশের মালিক মানে রিয়েল মালিক যারা, তারা হইল সিভিল সার্ভেন্ট, মানে আমলা, তারপরে এই গোষ্ঠীটা, সুবিধাভোগী গোষ্ঠীটা, এবং মানে বাংলা কথায় বললে কি হয়, ভৃত্যরা। তো মানে ডাইকটমিটা মানে কন্ট্রাডিকশনটা দেখেন, দেশের মালিক যারা তারা থাকে বস্তিতে, তারপরে রেল স্টেশনে, রাস্তায় এবং ছাপড়া ঘরে। আর গৃহভৃত্য যারা মানে সিভিল সার্ভেন্ট যারা, তারা থাকবে 5,000 স্কোয়ার ফিটের বাড়ি দিতে হবে, তাদের গাড়ি দিতে হবে, তারা বিদেশ যাবে, সব কিছু। এবং তাদের সংখ্যা কত, টোটাল সংখ্যা হলো 15 লক্ষ। আর সেনাবাহিনী আর ওই বিমান বাহিনী এদের আর 2 লক্ষ। তাহলে এই 17 লক্ষ লোক হইল এই দেশের প্রকৃত মালিক। তো যতদিন আপনি দেশের মালিকানাটা সত্যিকার অর্থে আসল জনগণের হাতে ফিরায় না দিবেন, ততদিন এটা চলতেই থাকবে। এবং আরেকটা কথা বলি এই সংকট, এই সরকার নিয়ে আমার আর বিন্দু মাত্র কোনো আশা ভরসা নাই। তার কারণ এটা হলো ওই সুবিধাভোগীদের সরকার, বাস। প্রিয় দর্শক, শেষ বাক্যটা আসাদ ভাই যেটা বললেন, উনি এই সরকার নিয়ে খুব বেশি একটা আশাবাদী হতে পারছেন না। কিন্তু আমাদের তো না পেরে কোনো উপায় নেই, আমরা যাবো কোথায়? আমাদের হাতে কি বিকল্প কিছু আছে? প্রিন্স ভাই বললেন যে সরকার এবং বিরোধী দল একাকার হয়ে গেছে, তাহলে কোথায় যাব? আবার প্রিন্স ভাই আরেকটা কথা বললেন গত 24 অগাস্টের কথা, যে ওনাকে জনগণ, সাধারণ মানুষ বলছে তোমরা মিলে ঝিলে থাকো, মিলেমিশে থাকেন। তারা শান্তি দাও, জনগণের এটাই প্রত্যাশা যে আপনারা মিলেমিশে থাকেন, আমরা একটু শান্তিতে থাকি। সেই মিলেমিশে থাকাটাও কি আমরা দেখছি? একটা বিকট সংকট মনে হয় আমাদের সামনে আছে। আমরা জানি না এতে কি হবে, আমাদের মুক্তি সম্ভব হবে। আপনারা ভাবুন, চিন্তা করুন, আলোচনা